সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয়। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ বুদ্ধি দিয়ে যদি না করা যায়, দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আর বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নেওয়া হলে তাহলে অনেকটাই আমাদের উপকার হবে। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে পরিশ্রম কম হবে, মাসিক খরচ কমবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, প্রত্যেকদিন রান্নায় কিন্তু আমরা বেশ কিছু গুঁড়ো মসলা ইউজ করি, যেটা কিনা রেগুলার মসলা হিসেবে আমরা বলে থাকি। তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই ধরনের নানান রকম গুঁড়ো মসলা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। বিশেষ ক্ষেত্রে মসলা বেটে ব্যবহার করা হলেও গুঁড়ো প্যাকেট কিন্তু আমাদের আনাই থাকে। কিন্তু এই মসলাগুলো যখনই আমরা রান্নায় দিতে যাব, একেকটা জায়গায় একেকটা কৌটো থাকে কিংবা একেকটা প্যাকেট একেক দিকে থাকে। তার ফলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আমরা রান্না করতে। তাই রান্নার আগে আমরা যদি এই কাজটা করে নিতে পারি, অনেক সহজেই আমাদের রান্না হয়ে যাবে। তার জন্য এখানে একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি, আর এই কন্টেনারের মধ্যে প্রায় ২ চামচ পরিমাণ সমস্ত গুঁড়ো মসলা আমি সমান মাপের দিয়ে দেবো। তো এই কাজটা যদি আমরা সপ্তাহে একবার করে বা ৪ দিন ৫ দিন পর একবার করে রাখি, তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হচ্ছে। তো দেখো, এই পাত্রটার মধ্যে আমি সমস্ত রকম মসলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে তারপর কিন্তু একটুখানি লবণও দিয়ে দিতে হবে। সব মসলাগুলো দিয়ে একটা চামচের সাহায্যে যদি ভালো মতো সমস্ত মসলাগুলোকে মিশিয়ে তারপর টাইট করে ঢাকনা দিয়ে আটকে রাখি, তাহলে রান্নাঘরের যেকোনো এক কোণায় যদি আমরা এই কন্টেনারটা রেখে দিই, আর রান্নার সময় যদি এই মসলার কৌটো থেকেই আমরা ১ চামচ করে মসলা সমস্ত রান্নায় দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আলাদা মসলার কন্টেনার খুলে মসলা দেওয়ারও যেরকম প্রয়োজন পড়বে না, কোনো একটা কম থাকলো বা শেষ হয়ে গেল তার চিন্তাও থাকবে না। সমস্ত মসলা হাতের কাছে থাকবে। ১ চামচ বা ২ চামচ পরিমাণ মতো দিয়ে যদি আমরা রান্নাটা করে নিতে পারি, তাহলে সময়ও অনেকটা কম হবে, পরিশ্রমও কম লাগবে, আর সাথে কিন্তু আমাদের অনেকটা কাজের সুবিধাও হলো। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, এখানে দেখো নিয়ে নিয়েছি আটা। রান্নাঘরের সমস্ত কাজ করতে গেলেই কিন্তু আমাদের হাতের প্রয়োজন হয়। বিশেষ করে আটা মাখা বা বাসন মাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ডান হাতের ব্যবহার করতে হয়। আর এই যখনই আমরা ডান হাত দিয়ে আটাটা মাখবো, তখন একটা সমস্যা হয়, কি বলতো? যদি আমাদের আঙুলে আংটি পরা থাকে, এই আংটির মধ্যে কিন্তু আটা মাখতে গিয়ে বেশ খানিকটা আটা ঢুকে যায়। ঠিক সেই রকমই যখন বাসন মাজতে যাবো, খুব বেশি ভিম বার বা ভিম লিকুইড দিয়ে যখন আমরা বাসন মাজবো, যদি আংটিটা ঢিলা হয়, কোথায় যে খুলে পড়ে যাবে তার কিন্তু ঠিক ঠিকানা থাকে না। আর যদি ড্রেনের মুখটা একটু বড় হয়, তাহলে তো সোজা পাইপলাইন দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে। তো এইরকম পরিস্থিতিতে আমরা কি করি, আংটিটা খুলে যেখানে সেখানে রেখে দিই। আর যখনই এদিক ওদিক রেখে দেবো, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই কি করতে হবে, নিয়ে নিয়েছি একটা পুরনো জুয়েলারি ব্যাগ। আর এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো যখন আমাদের কাজ হয়ে যায় ফেলে দিই। তো এই জুয়েলারি ব্যাগগুলো এবার থেকে আর ফেলবো না। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডবল টেপ গাম, আর এর মধ্যে আংটিটা দিয়ে রান্নাঘরের যেরকম জায়গায় আমরা কাজ করব, তার ঠিক ওপরের দেয়ালটায় এরকমভাবে ডবল টেপ গামের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে আটকে দেবো। তার ফলে কি হবে, যখন যেখানেই আমরা যেকোনো কাজ করি না কেন, যদি আংটিটা খুলে রেখে করি, তাহলে কিন্তু ওই ব্যাগটা দেখেই আমাদের মনে পড়ে যাবে যে আমরা এই আংটিটাকে খুলে রেখেছিলাম। এদিক ওদিক খুলে রাখারও যেরকম প্রয়োজন নেই, সাথে কিন্তু হাতের সামনে পেয়েও যাবো, এদিক ওদিক হারিয়েও যাবে না। ঠিক সেরকমই যখন আমরা বেসিংয়ে কাজ করব, ঠিক বেসিংয়ের ওপরেই কিন্তু জুয়েলারি ব্যাগটাকে আটকে রাখবো। তার ফলে কি হবে, বাসন মাজা শেষ হলে সাথে কিন্তু আংটিটা আমরা পরে নিতে পারবো। তো এইভাবে ছোট বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলোকে করে নেওয়া যায়, তাহলে দেখবে অনেকটাই সুবিধা হচ্ছে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু প্রচুর শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের যখন গোটা কোনো মসলা আমরা বাজার থেকে কিনে আনি, এই মসলাগুলোকে কিন্তু ঠিকঠাক মতো ঝেড়ে রাখি না। ঝেড়ে রাখি না বলতে কি বলতো? এই মসলার মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে। তো এই মসলা এই অবস্থাতেই কিন্তু আমরা কি করি, রান্নায় দিয়ে দিই। যেরকম গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, মৌরি, এই সমস্ত গোটা মসলাগুলোর মধ্যে এত পরিমাণ ধুলো ময়লা থাকে যে এটাকে ঠিকঠাক মতো কিন্তু আমরা বেছে নিই না। প্রয়োজন মতো রান্নায় দিই। শেষে কৌটোর নিচে দেখা যায় প্রচুর পরিমাণে ধুলো ময়লা রয়েছে। তো এটাকে কিভাবে আমরা ঝেড়ে নেবো? ঝাড়তে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মসলা নষ্ট হবে। তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি চায়ের ছাঁকনি। খুব বেশি বড় ছাঁকনি বা স্ট্রেনার নেওয়ার দরকার নেই। ছোট একটা চায়ের ছাঁকনি নিলেই কিন্তু হবে। ছাঁকনির মধ্যে সমস্ত জিরে বা গোটা মসলাগুলোকে দিয়ে আস্তে এরকমভাবে যদি ছেঁকে নিই, তাহলে কি হবে? নিচে কিন্তু সমস্ত গুঁড়ো যে ধুলো ময়লাগুলো বা ছোট জিরের যে দানাগুলো, সেগুলো কিন্তু পড়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারবো। আর এইভাবে যদি ধুলো ময়লা ঝেড়ে খাওয়া যায়, আমাদের শরীরের বা স্বাস্থ্যের কিন্তু অনেক
অনেকটাই উপকার হবে। তো দেখতে পাচ্ছ একটুখানি ঝেড়ে নেওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে যে ধুলো ময়লাটা ছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এবার যদি আমরা একটা কন্টেনারে ভরে রাখি সেক্ষেত্রে কিন্তু নিশ্চিন্তে আমরা এই মসলাগুলো ব্যবহার করতে পারবো। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা এই ধরনের লেডিস পার্স ব্যাগ কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই ব্যবহার করে থাকি। শুধুমাত্র যে পার্স ব্যাগেই সমস্যাটা হয় তা কিন্তু না। স্কুল ব্যাগ থেকে শুরু করে জামা প্যান্টের চেনে কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে যে দীর্ঘদিন ব্যবহার করতে, করতে চেনটা এরকম টাইট হয়ে যায়। খুব যে দীর্ঘদিন ব্যবহার করলে এই সমস্যাটা হয় তা কিন্তু না। অনেকদিন সেই জিনিসটা ফেলে রাখলেও এই চেনটা কিন্তু অনেকটা জাম হয়ে যায়, যার ফলে এই রানারটা টানলে অনেকটা পরিমাণ টাইট হয়ে যায়, কষ্ট হয়। এমনকি সাইডের এই কাপড়গুলো ছিঁড়েও যায় রানারটা টানলে। তো ঠিকঠাক মতো কিন্তু ব্যাগের চেনটা আমরা আটকাতে পারি না। তো যখনই এরকম সমস্যা হবে সাথে, সাথে কিন্তু দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। নিয়ে নিয়েছি সাবান। সাবান দিয়ে কি করতে হবে, এই চেনটাকে হালকা করে একটু ঘষে দিতে হবে। সাবানের মধ্যে যে একটা স্লিপারি ভাব আছে সেটা যদি এই চেনের মধ্যে থাকে তাহলে কিন্তু এবার থেকে আর কোনো রকমভাবে চেন টাইট হবে না। যখনই দেখা যাবে যে এরকম একটু টাইট হয়ে গেছে তখনই সাথে, সাথে যেকোনো ধরনের সাবান নিয়ে একটুখানি হালকা করে ঘষে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ১ম ২-১ বার কিন্তু একটু টাইটই থাকবে। তারপর আস্তে, আস্তে কিন্তু একেবারে চেনটা লুজ হয়ে যাবে। তো দেখো চেনটা কি পরিমাণ টাইট ছিল আর কতটা ইজি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলে দোকানে না নিয়ে গিয়ে কিন্তু আমরা ঘরে বসে এটাকে ঠিক করে ফেলতে পারলাম। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা এই ধরনের গ্রেটার, পিলার এগুলো কিন্তু আমরা ঘরে সবসময়ের জন্যই ব্যবহার করে থাকি। কিন্তু গ্রেটারটা যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় বেশ কিছুদিন হলে কিন্তু নোংরা পড়তে, পড়তে গ্রেটারের পিছন দিকটা এরকম জং পড়ে যায়। তার ফলে কিন্তু ধারটা কমে যায়। আর যখনই ধার কমে যাবে হয় আমরা দোকানে নিয়ে যাবো ধার দিতে। আর যেহেতু এগুলো এতটাই ছোট, ছোট জিনিস এগুলো আলাদা করে ধার দিই না। তখন আমরা নতুন আবার একটা গ্রেটার কিনে আনি। কিন্তু এইভাবে কিন্তু বারবার আমরা জিনিস ফেলে নষ্ট হতে দিতে পারি না। তাই এখানে নিয়ে নিয়েছি একটা কাপ। এই ধরনের চীনামাটির যে কাপগুলো হয় সেই কাপই এখানে নিতে হবে। কোনো রকম কাঁচের যে ফিনিশিং ভালো যে কাপগুলো হয় সেগুলো নিলে কিন্তু হবে না। যেই কাপগুলোর নিচের দিকটা এরকম হালকা এবড়ো-খেবড়ো আছে সেই রকম কাপ দিয়ে এই গ্রেটারটাকে একটু ধার করে নিতে হবে। এরকম বারবার আপ ডাউন করলে কিন্তু হবে না। একদিকে এরকমভাবে নামাতে হবে। ঠিক যেদিকে গ্রেটারের ধারালো দিকটা আছে মানে যেইভাবে আমরা মসলা করি ঠিক সেরকম ভাবেই কিন্তু কাপটাকে নিচের দিকে নামাতে হবে। নিচ ওপর এরকমভাবে কিন্তু ঘষে নিলে এটা ধার হবে না, উপরন্তু আরো নষ্ট হয়ে যাবে। তাই ওপর থেকে নিচের দিকে এরকম একবার করে, করে তারপর আবার উঠিয়ে নিয়ে যদি এইভাবে আমরা ধার দিয়ে নিই তাহলে দোকানে নিয়ে গিয়ে ধার দেওয়ারও প্রয়োজন নেই। সাথে, সাথে কিন্তু নতুন কিনে আনারও প্রয়োজন নেই। সুন্দর মতো ধার আমরা বাড়িতে বসেই দিয়ে নিতে পারবো। আশা করছি এই টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমাদের রান্নাঘরের কল হোক কিংবা বাথরুমের কল হোক, তো যেই কলই এরকম ধরনের একটু স্টিলের হবে সেই কলগুলোতে কিন্তু দেখা যাবে এরকম জল লেগে, লেগে জলের একটা দাগ পড়ে যায়। আর এই জলের দাগ দীর্ঘদিন একইভাবে পড়তে, পড়তে এমন একটা ডিপ দাগ পড়ে যায় যে কোনোভাবেই কিন্তু এই দাগ তোলা সম্ভব হয় না। তুললেও কিন্তু আবারও এই দাগগুলো পড়তে শুরু করে। তো যেই ধরনেরই স্টিলের কল হোক না কেন এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো কিভাবে এই জলের দাগ দূর করতে পারবো? তো ১ম এ কলটাকে ভালো মতো হারপিকের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে একটা ছোট্ট কাজ করতে হবে। কি সেই কাজ? সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি। ঘরে থাকা যেকোনো ধরনের মোমবাতি নিয়ে পরিষ্কার কলের ওপর এরকমভাবে ভালো মতো মোমের একটা প্রলেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে যদি আমরা মোমের প্রলেপ একটা দিয়ে নিই বা মোমের একটা লেয়ার দিয়ে নিই তাহলে কি হবে জলগুলো কিন্তু আর এই কলের ওপর দাঁড়াবে না। আর তার ফলে কোনো রকম কিন্তু জলের দাগ হবে না। কারণ জলে প্রচুর পরিমাণে আয়রন থাকায় কিন্তু এই দাগগুলো খুব পরিমাণে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা জল আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কোনোভাবেই কিন্তু এই স্টিলের কলের ওপর জলগুলো আর দাঁড়াচ্ছে না। তো দেখো এখানে কিন্তু বেশ খানিকটা জল দাঁড়িয়ে গেছে। তো এটায় কিন্তু আমি এখনো এই মোমের প্রলেপ দিইনি। এবার বেশ খানিকটা মোমের প্রলেপ দিয়ে আবারও জল দিয়ে তোমাদেরকে দেখাবো। একেবারেই কিন্তু জল এর মধ্যে আর দাঁড়াবে না। তো এইভাবে যদি বুদ্ধি করে ঘর সংসারের কাজগুলো করে নেওয়া যায় অনেকটাই ভালো হয়। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকদিন রান্নার জন্য কিন্তু বেশ খানিকটা মসলা বাটতেই হয়। আর যেকোনো ধরনের আদা, পেঁয়াজ, রসুন এই ধরনের মসলাগুলো আমরা বাটার জন্য সবসময়ের জন্য কিন্তু মিক্সির জার ব্যবহার করে থাকি। কখনো লোডশেডিং হলে আমরা মিক্সি জার ব্যবহার করতে পারি না, ঠিক তখন কিন্তু আমরা গ্রেটার ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় হাতের সামনে গ্রেটার নেই বা ধার কমে গেছে, খুঁজে পাচ্ছি না, সেরকম পরিস্থিতিতে আমরা কি দিয়ে মসলা করব? খুব অল্প পরিমাণ মসলা কিন্তু এবার থেকে আমরা নারকেলের
নারকেলের মালা দিয়েও করে নিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, হয়তো ভাবছো, অবাক হচ্ছ তো যে নারকেল মালা দিয়ে কিভাবে আবার মসলা করা সম্ভব? এখানে আমি একটা নারকেল মালা নিয়ে নিয়েছি। নারকেল মালার বাইরের দিকের অংশটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এই যে গায়ের দিকটা একটু খসখসে ভাব আছে, এটার মধ্যে থেকেই কিন্তু গ্রেটারের মতো করে আমরা মসলাটাকে পেস্ট করে নিতে পারবো। হ্যাঁ, হয়তোবা খুব বেশি মিহি আমরা মসলা পেস্ট করতে পারবো না, কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এইভাবে যদি আমরা মসলাটা বেটে নিই। তো এইভাবে যদি আমরা নারকেলের মালা যখন খালি হয়ে যাবে, সেই মালাটাকে না ফেলে এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু অসময়ে আমরা অনেকগুলো কাজ করে নিতে পারবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।